আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই করোনাকালীন সময় তোমাদের পড়ালেখা কেমন চলছে? তোমাদের পড়ালেখাকে আরও একটু বেগবান করার জন্য সরকারের নির্দেশনা মোতাবেক আমরা অনলাইনে তোমাদের জন্য ক্লাস রেডি করে তোমাদের উদ্দেশ্যে আমরা ওইটা স্কুলের ওয়েবসাইটে সংযোগ করতেছি। তোমরা তোমাদের প্রয়োজনীয় ক্লাসগুলোকে মূল্যায়ন করবে এবং ক্লাসগুলো থেকে তোমরা তোমাদের পড়ালেখা ঠিকমতো চালিয়ে নেওয়ার জন্য আমরা এই ক্লাসগুলো রেডি করি তোমাদের জন্য। আশা করি আমাদের তৈরিকৃত ক্লাসগুলো তোমাদের উপকারে আসবে। আজকে আমি তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্র নিয়ে আলোচনা করব। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রে তোমরা আগে যে অঙ্কগুলো করেছো বা আগেই জেনেছো যে কোনো লেনদেন সংগঠিত হওয়ার পূর্বে আমাদের কিছু নিয়মকানুন আছে, সেগুলোর মোতাবেক আমরা লেনদেনগুলো চিহ্নিত করতে হবে। লেনদেনগুলো চিহ্নিত করার পর আমরা সেই চিহ্নিত লেনদেনকে আমরা প্রথমে জাবেদা হিসাবের প্রথমে বই জাবেদা আমরা লিপিবদ্ধ করি। তারপর জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তরিত করি এবং খতিয়ান থেকে আমরা আর্থিক বিবরণী রেওয়ামিল প্রস্তুতের মাধ্যমে আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকি একটা প্রতিষ্ঠানের জন্য। তো প্রথমে আমাদেরকে চিনতে হবে বা জানতে হবে লেনদেন কী, লেনদেন কীভাবে সংগঠিত হয়, লেনদেন কীভাবে লিপিবদ্ধ করা হয় বা লেনদেন জিনিসটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে। যদি লেনদেন সম্বন্ধে আমাদের আইডিয়া না থাকে তাহলে আমরা কোনো অঙ্ক করতে পারবো না। তো আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রে বা হিসাব বিজ্ঞানে যতগুলো পদ্ধতি আছে তার মধ্যে দুটি পদ্ধতিতে হিসাব বিজ্ঞানে সব লেনদেন সংগঠিত হয়। দুটি পদ্ধতিতে লেনদেন সংগঠিত হয়, এর মধ্যে একটি হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি এবং আরেকটি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। আগেকার দিনে হিসাব বিজ্ঞানের যাবতীয় লেনদেন সময় একতরফা দাখিলা পদ্ধতিতে সংগঠিত হতো বা একতরফা দাখিলা পদ্ধতিতে লিপিবদ্ধ করা হতো। কালের বিবর্তনে দেখা যায় যে ওই একতরফা দাখিলা পদ্ধতি বিভিন্ন ধরনের ভুল ত্রুটি থেকেই যায়, যার ফলে প্রতিষ্ঠানের বছর শেষে প্রতিষ্ঠানের সঠিক আর্থিক চিত্র প্রদর্শিত হয় না। এজন্য হিসাববিদগণ বিভিন্ন সূত্র আবিষ্কারের মাধ্যমে একটি পদ্ধতি আবিষ্কার করেছেন, যাকে আমরা দুতরফা দাখিলা পদ্ধতি হিসেবে চিনি। দুতরফা দাখিলা পদ্ধতিতে সমাধানের জন্য কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। তা হচ্ছে, দুতরফা দাখিলা পদ্ধতি প্রথম শর্ত হচ্ছে প্রতিটা লেনদেন অবশ্যই অর্থের মূল্যে পরিমাপযোগ্য হতে হবে এবং লেনদেনের অবশ্যই দুটি পক্ষ থাকবে। তার আগে আমাদের একটি জানা প্রয়োজন, বর্তমানে সব সমাধান দুতরফা দাখিলা পদ্ধতিতে সম্পাদন করা হয়। এর অর্থ হচ্ছে হিসাব বিজ্ঞান বইয়ে যতগুলো অঙ্ক সমাধান আমরা করি, যেমন জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, দুগোড়া নকদান, বহুগোড়া নকদান, তিনগোড়া নকদান, একগোড়া নকদান বহি বা খুচরা নকদান বহি, সবগুলো দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুসারে সম্পাদন করা হয়। এবং সর্বশেষে আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি একটা প্রতিষ্ঠানের জন্য বছর শেষে, সেটিও দুতরফা দাখিলার নিয়ম অনুসারেই সম্পাদন করা হয়। দুতরফা দাখিলা পদ্ধতিকে আমরা বিজ্ঞানসম্মত পদ্ধতিও বলে থাকি, কারণ এটি হচ্ছে আধুনিক এবং বিজ্ঞানসম্মত। একতরফা দাখিলা পদ্ধতি কি এই জন্য বিলুপ্ত হয়ে গেছে যে একতরফা দাখিলা পদ্ধতিতে কিছু ভুল ত্রুটি থাকায় বর্তমানে এটি গ্রহণযোগ্য নয়। ভুল ত্রুটি থাকার কারণে বছর শেষে যখন আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি, তখন দেখা যায় যে সঠিক প্রতিষ্ঠানের সঠিক আর্থিক বিবরণী প্রকাশ পায় না। এজন্য যদি একটা প্রতিষ্ঠানের সঠিক আর্থিক বিবরণী প্রকাশ না পায়, তখন তো বছর শেষে প্রতিষ্ঠানের লাভ ক্ষতি সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হবে না, বা যে লাভ ক্ষতি নির্ণয় করা হবে সেটিও গ্রহণযোগ্য কিনা এ বিষয়ে একটা সন্দেহ থেকেই যায়। এজন্য দুতরফা দাখিলার উদ্ভব এবং দুতরফা দাখিলাকে আমরা বিজ্ঞানসম্মত পদ্ধতি হিসেবেই জানি। দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেন অবশ্যই অর্থের মূল্যে পরিমাপযোগ্য হতে হবে। যদি আমরা কোনো লেনদেন সংগঠন করে থাকি তাহলে এটি অবশ্যই অর্থের মূল্যে পরিমাপযোগ্য হতে হবে।
দুটি পক্ষ থাকতে হবে। এক পক্ষকে আমরা ডেবিট পক্ষ বলি এবং এক পক্ষকে আমরা ক্রেডিট পক্ষ বলি। ডেবিট এবং ক্রেডিট হচ্ছে এই জিনিস যে একটি লেনদেন সংগঠিত হওয়ার পর অবশ্যই এক পক্ষ সুবিধা গ্রহণ করবে এবং এক পক্ষ অবশ্যই সুবিধা প্রদান করবে। যে পক্ষ সুবিধা গ্রহণ করবে তাকে আমরা ডেবিট পক্ষ বলি এবং যে পক্ষ সুবিধা প্রদান করবে তাকে আমরা ক্রেডিট পক্ষ বলে থাকি। তো এই জন্য প্রতিটা লেনদেন সংগঠিত হওয়ার প্রথম শর্ত হচ্ছে লেনদেনটি অবশ্যই অর্থের মূল্যে পরিমাপযোগ্য হতে হবে এবং লেনদেনে দুটি পক্ষ থাকতে হবে। লেনদেনটি নগদে সংগঠিত হতে পারে অথবা বাকিতেও সংগঠিত হতে পারে, যাই হোক সমস্যা নেই। সেটি অবশ্যই দুটি পক্ষ যদি থাকে এবং অর্থের মূল্যে যদি পরিমাপযোগ্য তাহলে এটিকে আমরা লেনদেন হিসেবে চিহ্নিত করতে পারি। যদি লেনদেনটি সংগঠিত হওয়ার পর লেনদেনগুলোকে আমরা তারিখের ক্রমানুসারে আমরা হিসাবের প্রাথমিক জাবেদা লিপিবদ্ধ করে থাকি এবং তারপর আমরা জাবেদা লিপিবদ্ধকৃত লেনদেনটিকে আমরা খতিয়ানে স্থানান্তর করে থাকি। তো এটা হচ্ছে পরের বিষয়। আজকে আমরা আমাদের ক্লাসে লেনদেন সম্বন্ধে একটা ধারণা গ্রহণ করলাম এবং এই লেনদেনের ধারণা নেওয়ার পর আমরা পরবর্তীতে দুটি ক্লাস করব। একটা হচ্ছে হিসাব সমীকরণ এবং একটি হচ্ছে জাবেদা। হিসাব সমীকরণ বলতে এমন একটা সমীকরণ যেখানে a = l + OE এই দুটি লেনদেন সংগঠিত হবে। এখানে হচ্ছে a = assets মানে হচ্ছে সম্পত্তি, l মানে হচ্ছে লাইবিলিটিস প্লাস OE হচ্ছে ওনার্স ইকুইটি মানে মালিকানা সত্ত্ব। তার মানে এটা বোঝাচ্ছে যে সম্পত্তি সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। মানে একটা প্রতিষ্ঠানের সম্পদ যতটুকু আছে তার দায় এবং মালিকানা সত্ত্ব ঠিক ততটুকুই থাকবে, একটি কমলে আরেকটি বাড়বে, মানে দুটোই সমান থাকবে। যেহেতু যে প্রতিষ্ঠানে যে কোনো সময় ওইটাই যা কাউন্ট করা হোক না কেন অবশ্যই দুটি জিনিস সমান থাকবে, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। আর আমরা আরেকটা ক্লাস করবো জাবেদার উপর। সেটি হচ্ছে একটা লেনদেন সংগঠিত হওয়ার পর প্রথমেই আমরা জাবেদা লিপিবদ্ধ করি। জাবেদাকে হিসাব বিজ্ঞানের প্রাথমিক বই বলা হয় এবং একটা লেনদেন সংগঠিত হওয়ার পর সাথে সাথে তারিখের ক্রমানুসারে উক্ত লেনদেনটি জাবেদায় লিপিবদ্ধ করা হয় ব্যাখ্যা সহ। আমরা পরবর্তী ক্লাসে হিসাব সমীকরণ এবং জাবেদা নিয়ে আলোচনা করব। আজকে তোমরা এতটুকুই তোমরা খেয়াল করবে এবং লেনদেনের ধারণাগুলোকে আরও বিস্তারিত তোমাদের বইয়ের মধ্যে পাবে। এর মধ্যে যদি কোনো সমস্যা হয় বোঝার জন্য তাহলে আমার নাম্বার আছে তোমাদের স্কুলের ডায়েরিতে, এখানে আমার নাম্বারে কল দিয়ে আমাকে জিজ্ঞেস করতে পারো, কোনো সমস্যা নেই। আর পরবর্তী ক্লাস খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে অনলাইনের মাধ্যমে পাবে। আজকের মতো এখানেই সমাপ্ত। আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।